আজকে ওয়েন্ড্রিলার স্কোয়ার রয়েছে, ওয়েন্ড্রিলার শোয়ে এসছে ওয়েন্ড্রিলা। নমস্কার সবাইকে। তোমার ফার্স্ট জার্নি সিরিয়ালে তখন লিড ক্যারেক্টার, এখন তুমি সেকেন্ড লিড ক্যারেক্টারে, তো তোমার একটা এফেক্ট কিছু বা এরকম মনে হয়? দেখো, এইটা বলবো না যে কখনো কিছু মনে হয়নি বা কখনো এরকম মনে হয়নি যে এইটা কেন নয়, বা এই যে লিড বা সেকেন্ড লিড, এবং তুমি সেকেন্ড লিড মানে নেগেটিভ ক্যারেক্টার। কারণ টেলিভিশনে দুটোই মেইন চরিত্র হয়, কারণ মহিলা কেন্দ্রিক মেগা সিরিয়ালই তো আমরা বেশিরভাগ সময় দেখে এসেছি। তো সেখানে দুটোই চরিত্র, একটা প্রোটাগনিস্ট একটা অ্যান্টাগনিস্ট। তোমার কখনো কাজ করতে গিয়ে ধরো কোনো এরকম সিরিয়াল ধরো বা কোনো কাজ ওটিটি বলো বা সিনেমা বলো, তুমি জানো যে তুমি কাজটা করবে, এবার তোমাকে সেক্ষেত্রে বললো শুটিং শুরু হওয়ার আগে বললো যে তুমি নেই, তুমি আউট, অন্য কোনো অ্যাক্টর মানে অ্যাক্ট্রেস আর কি কাজটা পেলো, তো এরকম কিছু হয়েছে, এক্সপিরিয়েন্স আছে? এরকম একটা ইনসিডেন্ট আমার জীবনে হয়েছে 2023-এ, এবং সেই কাজটা অদ্ভুতভাবে যে পরবর্তীতে করেছে সেও আমার খুব কাছের একজন মানুষ ছিল, মানে খুবই বলতে পারো কলিগ, এবং তার সাথে আমি অলরেডি একটা কাজ করে এসেছিলাম। তো এরকম একটা সিচুয়েশন আমার সাথে হয়। আমি জিজ্ঞেস করবো যে এখন তো ইনস্টাগ্রাম ফলোয়ার্স বা ফেসবুক ফলোয়ার্স থেকে সমস্ত আর্টিস্ট সিলেক্ট করে, হ্যাঁ, এই ফেসবুক ইনস্টাগ্রাম প্রোফাইলটা এখন অনেকটাই আগে যেরকম আমরা পোর্টফোলিও জমা দিতাম, পোর্টফোলিও হিসেবে ব্যবহার হতো, মানে পোর্টফোলিও ব্যবহার হতো, এখন ইনস্টাগ্রাম প্রোফাইলটাকে অ্যাজ হাইলাইট করে সবাই ব্যবহার করে থাকে। এটা এফেক্ট করে তোমার মনে? এবং এখন যা পরিস্থিতি, প্রচুর এখন ঘরে ঘরে ইউটিউবার ভর্তি, হ্যাঁ, মিনিমাম বেসিক অ্যাক্টিংটাও তারা জানে না, তো এইভাবে কোনো ইমপ্যাক্ট করে? এই কথাটার আমি একটা জিনিস বলবো যে সো কল্ড বলে কিছু হয় না। থিয়েটার এখন কেউ দেখতে যেতে চায় না, কিন্তু অ্যাকচুয়ালি থিয়েটার যারা অ্যাক্টর তারাই কিন্তু বলে যে সঠিক তাদের অভিনয়টা তারা জানে। দেখো, সেটা ডিপেন্ড করছে, অভিনয় কে জানে কে জানে না সেটা বিচার করার তুমি আমি কেউ নই, কারণ আমরা পারফর্ম করি, আমাদের পারফরমেন্স দেখে অডিয়েন্স, তারা বিচার করবে। তাদের বক্তব্য হচ্ছে যে যারা থিয়েটার অ্যাক্টর তারা অভিনয়টা জানে, সিরিয়ালে যারা কাজ করে তারা অভিনয়টা জানে না। এটা তো খুব বাজে কথা। নমস্কার, আমি ওয়েন্দ্রিলা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি টপ উইথ ওয়েন্দ্রিলার একটা নতুন এপিসোড অ্যাসোসিয়েট বাই বাংলা হান্ট। আজকে যে আমার সাথে রয়েছে তার পরিচয়টা আমি নিজে দেবো না, সে নিজে থেকেই দেবে। সো তাকে একবার দেখিয়ে নিক এবং সে তার নামটা নিজেই বলুক, কারণ আজকে ওয়েন্ড্রিলার স্কোয়ার রয়েছে, ওয়েন্ড্রিলার শোয়ে এসছে ওয়েন্ড্রিলা। নমস্কার সবাইকে। এবং তুমি কেমন আছো বলো? এই গরমে কিরকম চলছে তোমার? গরমে প্রচন্ড গরম লাগছে, তুমি কেমন আছো বলো? আমি তো খুব ভালো আছি, আর তোমাদের এখানে এসে তোমাদের সবার সাথে দেখা হয়ে আমার আরো ভালো লাগছে। সো রিসেন্ট তুমি একটা সিরিয়াল শেষ করলে, পূবের ময়না, তো এখন কি করছো বলো? এখন আপাতত গরমে নিজেকে একটু বাড়িতে মা বাবার সাথে শান্তিতে রাখছি, কারণ যা গরম, তাতে আমার মনে হয় যে একটু কদিন নিজেকে বাড়িতে রেখে একটু মানে নিজের স্কিন বলো, নিজের শরীর বলো, সব কিছু চর্চা করে আমি আবার ফ্রেশভাবে মানে কাজে আসবার একটা প্রিপারেশন নিচ্ছি। আমরা শুনেছি তুমি গরমে খুব ঘুমাতে ভালোবাসো। আমার ঘুমের একটা মানে টাচউড, আমার ঘুমের একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমি যে কোনো সময় যে কোনো সিচুয়েশনে ঘুমোতে পারি। ধরো খুব বোর হচ্ছে, তার মানে তুমি সুখী মানুষ। যারা সুখী হয় তারা ঘুমাতে ভালোবাসে, তার মানে ওয়েন্দ্রিলা অ্যাকচুয়ালি জিন্দাবাদ যাকে বলে। তোমার কি মনে হয় যে ওয়েন্দ্রিলা যাদের নাম হয় তারা লাকি হয়? দেখো, সেটা তো আমার বাবা মা বলবে বা আমার আশেপাশের মানুষজনেরা বলবে যে আমি লাকি কিনা। হ্যাঁ, আমি কাজের ক্ষেত্রে একটা মনে হয়, হ্যাঁ দেখো, সেটা আমি মনে করি যে ডেফিনেটলি আমি লাকি, কারণ আমি আমার স্বপ্নটা, যে স্বপ্নটা আমি দেখেছিলাম ছোটবেলার থেকে, আমি তোমাকে বলছিলাম, আমি যে স্বপ্নটা দেখেছিলাম আমি সেটাকেই পারসিউ করছি। তো আমার মনে হয় ডেফিনেটলি আই এম লাকি যে আমি ভেবেছিলাম আমি অভিনেত্রী হব, এবং আমি অভিনয়ের সাথে কোথাও না কোথাও গিয়ে অ্যাসোসিয়েটেড এবং পরপর কাজ করছি। সো ইয়েস, আই এম লাকি। সো 2017 তোমার ফার্স্ট জার্নি সিরিয়ালে, তখন লিড ক্যারেক্টার, এখন তুমি সেকেন্ড লিড ক্যারেক্টারে, তো তোমার একটা এফেক্ট কিছু বা এরকম মনে হয়? দেখো, এইটা
বলবো না যে কখনো কিছু মনে হয়নি বা কখনো এরকম মনে হয়নি যে এইটা কেন নয়, বা এই যে লিড বা সেকেন্ড লিড, এবং তুমি সেকেন্ড লিড মানে নেগেটিভ ক্যারেক্টার, কারণ টেলিভিশনে দুটোই মেইন চরিত্র হয়, কারণ মহিলা কেন্দ্রিক মেগা সিরিয়ালই তো আমরা বেশিরভাগ সময় দেখে এসেছি। তো সেখানে দুটোই চরিত্র, একটা প্রোটাগনিস্ট একটা অ্যান্টাগনিস্ট। তুমি প্রোটাগনিস্ট না করলে তুমি অ্যান্টাগনিস্ট করছো। তো এই জায়গাটায় আমার একটাই জিনিস, আমার খুব যে আক্ষেপ সেটা নয়, কারণ আমি আগেও বললাম তোমাকে যে অভিনয় করাটাই আমার সবার আগের প্রায়োরিটি ছিল, যে আমি অভিনয় করতে চাই, আমি অভিনেত্রী হতে চাই। আমি হিরোইন হওয়ার আগেও আমার মানে সবার আগের মূল ইচ্ছেটা হচ্ছে আমি একজন অভিনেত্রী হতে চাই, আমি অভিনেত্রী ঐন্দ্রিলা বোস হিসেবে মানুষের কাছে পরিচিতি পেতে চাই। তো কোথাও গিয়ে আমি যেহেতু সেটা করছি, তো সেখানে আক্ষেপটা কিছুটা পুষিয়ে গেছে। কিন্তু অবশ্যই হ্যাঁ, যেহেতু আমি শুরু করেছিলাম অ্যাজ এ লিড, তো সেক্ষেত্রে কিছু কিছু সময় মনে হয়, মিথ্যে কথা বলবো না, হিপোক্রেসি আমি একদম পছন্দ করি না, তো আমার কিছু কিছু সময় মনে হয়। কিন্তু আমি আবার ভাবি যে হয়তো আমার জন্য যে চরিত্রটা বা আমার মতো যে চরিত্রটা, কারণ আমি কোথাও গিয়ে যারা এই পোস্টগুলোতে রয়েছে, যারা কাস্ট করেন, আমাদের কাস্টিং ডিরেক্টরস বা রাইটার যারা রয়েছে, তো তারা না চরিত্রগুলো এইভাবেই ঠিক করেন যে চরিত্রটা, ধরো একটা চরিত্র কেউ ভেবেছে সেটা তুমি ফিট ইন করো, তোমাকে কিন্তু বলা হবে, কারণ যেহেতু আমি পরপর কাজ করছি, আমাকে তো মানুষ চিনছে, মানুষ ডাকছে কাজের জন্য, আমি কাজ করছি। তো সেক্ষেত্রে আমি মনে করি যে আমার জন্য যদি কোনো চরিত্র হয় যে অ্যাজ এ লিড বা এই গল্পের মুখ্য চরিত্রের মতো ওই মেয়েটি, তাহলে ডেফিনেটলি আমাকে ডাকা হবে। আমি ভীষণ হোপফুল যে এটা আমার সাথে ঘটবে এবং আমি সেটার জন্যই অপেক্ষা করে আছি। এবং পাশাপাশি আমি তোমায় বললাম আমার দুটো ছবি আসছে, তো সেই ছবিগুলোর মুখ্য চরিত্রে আমিই রয়েছি। তো কোথাও গিয়ে ছবি আর সিরিয়াল দুটো এখন ব্যালেন্স করে চলছে। কাস্টিং কাউচ কি কখন, মানে সেটা তুমি জানো কাস্টিং কাউচ? দেখো, আমি শুনেছি, কিন্তু আমার সেরকম পার্সোনাল এক্সপিরিয়েন্স কিছু নেই, বা আমি কখনো কোনো এরকম কিছুর শিকার হইনি, এখনো অবধি হইনি। আমার জার্নিতে এইটা ভীষণ স্মুথ যে আমি যাদের সাথে কাজ করেছি বা যাদের সাথে এখনো অ্যাসোসিয়েটেড রয়েছি, যাদের সাথে কাজ করছি, তারা প্রত্যেকে ভীষণ হেল্পফুল এবং আমাকে কিন্তু তারা অলওয়েজ পুশ করেছে, আমাকে কিন্তু বলেছে যে তুমি ভালো করে কাজ কর, বা সেটা আমার ডিরেক্টর হোক, সেটা আমার প্রডিউসার হোক। কারণ আমি এই লাস্ট 7-8 বছরে মোটামুটি বাংলা ইন্ডাস্ট্রির যে হাউসগুলো মেগা সিরিয়াল করে, তাদের 80% হাউসের সাথে আমার কাজ করা হয়ে গেছে, এবং আমার প্রত্যেকের সাথেই যথেষ্ট সক্ষতা রয়েছে এবং প্রত্যেকে আমাকে কিন্তু খুব ভালোবাসে। এবং আমি মানে এরকমও হয়েছে যে একটা কাজ যাদের সাথে করেছি পরে, যেমন আমি একটা হাউসের নাম বলতেই চাই সবসময়, সেটা হচ্ছে অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্ট, স্নিগ্ধা ম্যাম, সানিদা ওরা রয়েছেন, তো ওদের সাথে আমি পরপর 2খানা মেগা করেছি। তো সেরকমই মানে আমি যাদের সাথে কাজ করেছি, আমি সবসময় তাদের কাছ থেকে একটা গুড ভাইব পেয়েছি, এবং তারা সবসময় আমাকে চেষ্টা করেছে যে পরের কাজটায় যদি আমার মতো চরিত্র থাকে তাহলে কাস্ট করতে। লিড ক্যারেক্টার আর তুমি নেগেটিভ ক্যারেক্টার, তো দর্শকদের কাছে এরকম ভাবে কখনো মানে ইমপ্যাক্ট পড়েছে যে এটা তো হয়, মানে ধরো তুমি কোনো ইভেন্টে গেছো, প্রোগ্রামে গেছো, তোমাকে ডেকে বলেছে তুমি তো একটা সুইট বাবলি দেখতে, তুমি নেগেটিভ ক্যারেক্টার কেন করছো? এগুলো এটা তো মানে বহু মানুষের কাছ থেকে শুনেছি, এবং আমার মনে হয় যে একজন অভিনেত্রীর এটাই সব থেকে বড় সাকসেস। ধরো আমার উপর কেউ আমার সাথে মানে স্পেশালি এটা হয় এই যে আমরা ধরো শোজ করতে যাই যেখানে পাবলিক অ্যাপিয়ারেন্স, মানুষের সাথে 1:1 কথা বলার সুযোগ থাকে, একদম। তো সেখানে গিয়ে এরকম আমার সাথে অনেক হয়েছে। ধরো আমাকে কেউ এসে খুব কথা শুনিয়েছে যে হ্যাঁ তুমি এরকম ভাবে ওকে জ্বালাও, কেন ওর সাথে এরকম করেছো, হ্যান ত্যান। তারপরে সেই লাস্ট সিরিয়ালে পুবের ময়না সিরিয়াল, সেখানেও দেখেছি, মিলি সিরিয়ালও দেখেছি তোমার, খুব দুষ্টুমি করেছি। তো সেখানে ধরো কেউ এসে আমাকে খুব বকাঝকা করেছে, স্পেশালি ধরো কোনো একটা কাকিমা, জেঠিমা বা দিদিমা টাইপ কেউ, যে সে এসে বলেছে, তারা তো বুঝতে পারছে না, সে প্রচন্ড ভাবে ওটার মধ্যে ইনভলভড হয়ে গিয়ে আমাকে বকেছে, আমি চুপ করে শুনেছি। তারপর আমাকে বলছে এই যে তুমি এখন আমার কথা এরকম ভাবে শুনছো, কই টিভিতে তো শোনো না, এত ঝগড়া করো কেন তুমি? তো এইগুলো আমার কাছে খুব মজার, মানে খুব ভালো লাগে যে অডিয়েন্স যখন কানেক্ট করতে পারে আমার কোনো চরিত্রের সাথে, বা আমাকে যখন ধরো কোনো চরিত্রের নামে কেউ ডাকে, আমার ভালো লাগে। তার মানে তাদের কাছে পৌঁছাচ্ছে বলেই সেভাবে তারা দেখতে পাচ্ছে। একদম। তো কো-স্টার বা ধরো ডিরেক্টর, এরকম কোনো এক্সপিরিয়েন্স, ব্যাড এক্সপিরিয়েন্স কিছু আছে? দেখো, আমার কোস্টার বা ডিরেক্টরের সাথে কখনো কোনো ব্যাড এক্সপিরিয়েন্স হয়নি, কারণ
মেগা সিরিয়ালে একটা সব থেকে ভালো জিনিস যেটা আমি এতদিনে এক্সপিরিয়েন্স করেছি সেটা হচ্ছে সবাই না ভীষণ নিজের কাজটা নিয়ে পার্টিকুলার। কারণ তুমি জানো যে এখন আমাদের ইন্ডাস্ট্রিতে মেগা সিরিয়াল একটা জায়গা যেখানে প্রতিনিয়ত কাজ হয়, হিট হয়, লোকের কাছে পৌঁছায়। বাকি মিডিয়ামগুলোর থেকে কিন্তু কোথাও না কোথাও গিয়ে, এটা আমার পার্সোনাল মতামত, আমার পার্সপেক্টিভ, যে মেগা সিরিয়াল করলে দর্শকের অনেকটা কাছে যাওয়া যায়। সেটা সিনেমা, ওয়েব বা বাংলা ওটিটিতে এখন যে কাজগুলো হচ্ছে তার থেকে একটু বেশি হলে যাওয়া যায়। আমরা যে বাঙালি দর্শকদের টার্গেট করে আর কি কাজ করি। মেইনলি কি কারা দেখে? মেইনলি তোমার গ্রামের লোকেরা দেখে, মানে শুধু গ্রাম এরিয়াতে তোমার শহরেও দেখছে। শহরেও তুমি এই সন্ধ্যাবেলা এখন বেরো, দেখো যাদের বাড়ির টিভি তোমার কান অব্দি আসবে, তুমি কিন্তু শুনতে পাবে যে তারা যে দুটো মানে চ্যানেল রয়েছে সবার ঘরে ঘরে রয়েছে। তো সেই কারণে আর কি সবাই না নিজের কাজটা নিয়ে কোথাও গিয়ে একটু হলেও সিরিয়াস, কারণ হতে বাধ্য। কারণ তারা জানে যে এখানে যদি কোনো রকম কোনো গড়বড় হয় তাহলে কিন্তু সে আর কাজ করতে পারবে। তো সেইটা আমার মনে হয় সবার মাথায় চলে, এবং সেটা খুব ভালো, সেটা খুবই ভালো। তাছাড়া অন্যান্য মিডিয়ামে আমি প্রচন্ড নতুন, আমি একদম নতুন কাজ করছি। ধরো সিনেমায় তুমি যেমন মানে সাদা রঙের পৃথিবীর কথা বললে, আমার সাদা রঙের পৃথিবী, তারপরে আমি এখন যে দুটো ছবি নেপালে দেখলাম শুট করতে গেছো, সেটা হচ্ছে ঠিক সন্ধে নামার আগে আর লাজ্জ, এই তিনটে আমার এখন অবধি ছবি। অভিনব কাঞ্জিদান, তার সাথে তুমি নেগেটিভ ক্যারেক্টার করেছো, এখন তুমি লিড ক্যারেক্টারে অ্যাজ আ লিড। তো এইটা একটা জার্নি তোমার, যদি শেয়ার করো। এই সিনেমার জার্নিটা ভীষণ অদ্ভুত, এবং এই গল্পটা আমি সবাইকেই মানে অনেক জায়গায় বলে থাকি, এটা তোমার সাথেও শেয়ার করছি। সেটা হচ্ছে আমার সাদা রঙের পৃথিবীর জার্নিটা, মানে ছবিতে আসা সাদা রঙের পৃথিবী দিয়ে ছবির মিডিয়ামে আর কি প্রথম দর্শক আমাকে দেখেছে বড় পর্দায়। তো আমি একবার পুরীতে জগন্নাথ দর্শন করে জাস্ট বেরিয়েছি, তখন কিছু মিউচুয়াল মানুষের থ্রু আমার রাজর্ষিদার সাথে ওখানে পরিচয় হয়, এবং অদ্ভুতভাবে রাজর্ষিদা ওখানে দাঁড়িয়ে আমাকে বলে যে আমি তোমার সাথে কাজ করব। এবং কাট্টু কয়েক মাস পর আমার কাছে যখন প্রথম স্ক্রিপ্টটা আসে, আমার কাছে যখন চরিত্রটা অফার করা হয় পুতুল, তখন কিন্তু আমার স্ক্রিপ্টের উপর রাজর্ষিদার লেখা ছিল যে মানে ওখানে গিয়ে পুরীতে কথা আমাদের হয়েছিল, ওখানে আমি জগন্নাথ দেবের সামনে তোমার কথা দিয়েছিলাম, কিন্তু আজকে আমরা কাজটা করছি। তো আমার কাছে ওটা খুব স্পেশাল ছিল, কারণ আমি ভীষণ রকমভাবেই মানে জগন্নাথ দেবকে মানি এবং সবসময় ওনাকে মাথায় নিয়ে চলি। তো সেই জায়গা থেকে আমার শুরুটা আমার কাছে খুব স্পেশাল ছিল। তোমার কখনো কাজ করতে গিয়ে ধরো কোনো এরকম সিরিয়াল ধরো বা কোনো কাজ ওটিটি বলো বা সিনেমা বলো, তুমি জানো যে তুমি কাজটা করবে, এবার তোমাকে সেক্ষেত্রে বললো শুটিং শুরু হওয়ার আগে বললো যে তুমি নেই, তুমি আউট, অন্য কোনো অ্যাক্টর মানে অ্যাক্ট্রেস আর কি কাজটা পেলো। তো এরকম কিছু হয়েছে, এক্সপিরিয়েন্স আছে? এরকম একটা ইনসিডেন্ট আমার জীবনে হয়েছে 2023-এ, এবং সেই কাজটা অদ্ভুতভাবে যে পরবর্তীতে করেছে সেও আমার খুব কাছের একজন মানুষ ছিল, মানে খুবই বলতে পারো কলিগ, এবং তার সাথে আমি অলরেডি একটা কাজ করে এসেছিলাম। তো এরকম একটা সিচুয়েশন আমার সাথে হয় যে আমি একটা কাজের জন্য সম্পূর্ণভাবে আর কি সিলেক্টেড, আমি জানি যে আর কয়েকদিন পর থেকে শুটিং করবো, আমরা ওয়ার্কশপ করে ফেলেছি, সব কিছু করে ফেলেছি, কিন্তু সামহাউ আর কি আমার কাছে এটা কনভে করা হয় যে আমি ওই কাজটা আর করছি না, বিকজ অফ মাই ইনস্টাগ্রাম ফলোয়ার্স। যে এইটা আমি জিজ্ঞেস করবো যে এখন তো ইনস্টাগ্রাম ফলোয়ার্স বা ফেসবুক ফলোয়ার্স থেকে সমস্ত আর্টিস্ট সিলেক্ট করে। হ্যাঁ, এই ফেসবুক ইনস্টাগ্রাম প্রোফাইলটা এখন অনেকটাই, আগে যেরকম আমরা পোর্টফোলিও জমা দিতাম, পোর্টফোলিও হিসেবে ব্যবহার হতো, মানে পোর্টফোলিও ব্যবহার হতো, এখন ইনস্টাগ্রাম প্রোফাইলটাকে অ্যাজ আ হাইলাইট করে সবাই ব্যবহার করে থাকে। এটা এফেক্ট করে তোমার মনে? ওই দিনের ওই ঘটনাটা আমার কোথাও গিয়ে আমার একটু খারাপ লেগেছিল কিছুক্ষণের জন্য, কিন্তু আমার একটা জিনিসও মনে হয়েছিল যে হয়তো আমি ওই প্রজেক্টটা করলে একটা অন্যরকম হতো, পরবর্তীতে যে করেছে সে নিজের মতো করে করেছে, সো হয়তো সেই কাজটা তার জন্য ছিল। এবং আমি এটা বিশ্বাস করি সময়
এবং সুযোগ সবকিছুই না ভীষণ রকম ভাবে একে অপরের সাথে যুক্ত। তোমার সময় হলে তুমি ঠিক পাবে, এবং তুমি যতটা নিয়ে এসেছো, যতটা তোমার ভাগ্যে আছে বা যতটা তোমার জন্য আছে, সেটা তুমি পাবেই, সেটা যেইভাবেই হোক। হয়তো ওটা তার জন্য ছিল, তো একটু দুঃখ হয়েছিল যে আমি এতটা ভাবলাম চরিত্রটাকে নিয়ে। কারণ আমরা যখন অভিনেতা অভিনেত্রীরা যে কোনো চরিত্র পাই, আমরা কিন্তু মনে মনে অনেক কিছু ভাবতে শুরু করি। সেই চরিত্রটা কিরম ভাবে প্লে করব, সেই চরিত্রটা কি, অনেক নানান জিনিস মাথার মধ্যে চলে। তো সেই একটা জিনিস আর কি আমার হয়েছিল যে আমি এতটা ভাবলাম, তারপরে এটা আর কি আমার করা হলো না। তো ওই একটা খারাপ লাগা আমার ছিল। বাট তারপর সেটা হয়তো একটা সন্ধ্যের ব্যাপার ছিল। তারপরে আমি আবার নিজেকে বুঝিয়ে নিয়েছিলাম যে না, আরো বেটার কিছু হবে আমার সাথে। আচ্ছা, এই যে মানে অ্যাক্টরের যে লাইফস্টাইল, ধরো এর মধ্যে কি অ্যাংজাইটি বা ডিপ্রেশন আসে? ধরো কোনো কাজের থেকে তুমি করতে পারলে না বা হলো না আর কি, তো এই যে সিরিয়াল করার পর যে গ্যাপটা রইলো, ধরো তুমি কোনো কাজ পেলে না, অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেসদের দেখতে পাচ্ছি যে অ্যাংজাইটি শিকার হচ্ছে বা ডিপ্রেশন হচ্ছে, কারণ সেই জায়গাটা থেকে পাচ্ছে না। তো তোমার কি মনে হয় তখন সুইসাইডাল ব্যাপারগুলো চলে আসছে? তো এইটা কি তোমার মনে হয় যে ঠিক? দেখো, এইটা আমি মনে করি যে সম্পূর্ণ তোমার জীবনযাত্রার উপর ডিপেন্ড করছে। যে ধরো আমি একটা কাজ করি, কাজের বাইরেও তো আমার একটা জীবন আছে। এবার কাজের বাইরে যে আমার জীবনটা, সেই জীবনটা যদি প্রচন্ড বিশৃঙ্খল হয়ে যায়, মানে ধরো কাজ করছি কিন্তু আমার পার্সোনাল লাইফের কোনো ঠিক নেই, সারাক্ষণ ঘেটে আছি, তখনই কাজটা যখন না থাকে না, তখন সেগুলো আরো বেশি হাবি হয়। তাই আমি সবসময় মনে করি যে অ্যাংজাইটি বা ডিপ্রেশন, এই শব্দগুলো ভীষণ কঠিন একটা শব্দ, এবং এইটা আমরা প্রত্যেকেই কখনো না কখনো নিজের জীবনে ফেস করেছি। সেটা স্কুলের রেজাল্টের ক্ষেত্রে হোক, কিংবা চাকরির ক্ষেত্রে হোক, কিংবা কোনো রোল পাওয়ার ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের হয়। আমরা যখন কোনো কিছু শুরু করতে যাই, তার আগে হয় প্রচন্ড একটা অ্যাংশাস হয়ে থাকি আমরা, যে কি হবে, ভালো করে পারবো কিনা, এই সমস্ত কিছু, এই সবটা মাথার মধ্যে যেমন চলে। আবার যদি কিছু না থাকে তখনও এটা চলে। এবং আমার মনে হয় তখন আমরা ভালো সুস্থ একটা জীবন বাঁচতে পারি শুধুমাত্র সঠিক একটা লাইফস্টাইলের মধ্যে দিয়ে। মানে ধরো আমি যদি আমার জীবনের একটা অংশ যদি মেডিটেশন হয়, আমার একটা জীবনের অংশ যদি এক্সারসাইজ করা হয়, আমার একটা জীবনের অংশ যদি সিনেমা দেখা হয়, নিজেকে নতুন কিছু শেখানো হয়, তাহলে কোথাও না কোথাও গিয়ে এই যে নেগেটিভ ইম্প্যাক্টটা, সেটা কম এফেক্ট করে না বলবো না, কম এফেক্ট করে। কারণ কোথাও গিয়ে আমার এই অভ্যেসগুলো আমাকে ব্যস্ত রাখে। যখন আমরা ব্যস্ত থাকি না, ওই ছোটবেলায় মা একটা কথা বলতো যে ফাঁকা মাথায় শয়তানের বাস, ওইটাই হচ্ছে ব্যাপার। নিজেকে তুমি যদি ব্যস্ত রাখো বিভিন্ন কারণে, কারণ দেখো প্রত্যেকটা অভিনেতা বা অভিনেত্রীর জীবনে, সে যতই বড় অভিনেতা অভিনেত্রী হোক, এই পিরিয়ডটা থাকবেই। আর এই পিরিয়ডটা কিন্তু আমাদেরকে একটা ক্যারেক্টার, একটা মোল্ডের মধ্যে আমরা থাকি, ওটাকে ডিমোল্ড করতে সাহায্য করে, আবার একটা নতুন চরিত্রকে নিজের মধ্যে আয়ত্ত করার জন্য। এবং আরেকটা চরিত্রে যাওয়ার আগে আমি যদি একটা মিনিমাম সময় নিজেকে না দিই, তাহলে কোথাও গিয়ে আমার মনে হয় চরিত্রগুলোর মধ্যে ডিফারেন্সিয়েট করা যায় না। যারা ধরো আজকে একটা কাজ করছি, কালকে আরেকটা কাজ করছি, আবার কালকে এটা করছি, পরশু এটা করছি, তো অটোমেটিক্যালি একটা তো বডি, একটা তো মাইন্ড, তারও তো একটা রিল্যাক্সেশনের প্রয়োজন আছে, তারও একটা সময়ের প্রয়োজন আছে, তারও একটু নিজের পরিবারের সাথে, বন্ধু বান্ধবদের সাথে মানে সময় কাটানোর ইচ্ছে করে। আমি যদি জোর করে নিজেকে মেশিন বানিয়ে দিই, তাহলে তো আমার মধ্যে এই জিনিসটা আরো বেশি আসবে, কম্পিটিশন বা এই জিনিসগুলো আরো বেশি নিজের মধ্যে ট্রিগার করবে। তো আমার কোথাও গিয়ে মনে হয় যে জীবনযাত্রাটা যদি সঠিক হয়, তাহলে কিন্তু অনেক কিছু তুমি আর কি জীবনে বেটার করতে পারবে, নিজেকে আরো ইমপ্রুভ করতে পারবে, নিজের একটা কাজের থেকে আরেকটা কাজের মধ্যে ইমপ্রুভমেন্টটা তুমি দেখতে পাবে। আচ্ছা, আমরা ফেসবুক বা ইনস্টাগ্রাম বলি যে এখন ফলোয়ার্সটা ম্যান্ডেটরি, তো তোমার কি মনে হয় যারা যে সো কল্ড ইউটিউবার আছে, অনেক আছে, এবং এখন যা পরিস্থিতি, প্রচুর এখন ঘরে ঘরে ইউটিউবার ভর্তি, হ্যাঁ, মিনিমাম বেসিক অ্যাক্টিংটাও তারা জানে না, তো এইভাবে কোনো ইম্প্যাক্ট করে? এই কথাটার আমি একটা জিনিস বলবো যে সো কল্ড বলে কিছু হয় না, প্রত্যেকটা মানুষের মধ্যেই অভিনয় সত্তা আছে। আমরা কিন্তু রোজ, এই ধরো তোমাকে আমি চিনি না, তোমার সাথে আমি প্রথমবার এসে কথা বললাম এবং খুব হেসে কথা বললাম, খুব ভালো করে কথা বললাম, আমি কিন্তু অভিনয় করছি।
আমি কিন্তু আমার রিয়েল সেলফ কিন্তু হয়তো এটা নাও হতে পারে, ইউ নেভার নো, কেউ জানে না। তো এটা যখন কোনো প্রত্যেকটা মানুষ পারে, প্রত্যেকে পারে, এই ঘরে যারা রয়েছে তারা প্রত্যেকেই পারে, এর বাইরেও যারা রয়েছে তারা প্রত্যেকে পারে। তো এইটাই তো অভিনয়, কোথাও না কোথাও গিয়ে বিহেভ করাটা। আমি বলছি ইউটিউবার ধরো যারা এখন তোমার কোনো ইউটিউবাররা কিন্তু অ্যাক্টিং করছে, হ্যাঁ দেখো সেটা আমি মনে করি যে তাদের প্রচেষ্টা, অনেকের আবার হয়তো মানে কিছু কন্টেন্ট এরকম রিলেটেবল হয় বলে মানুষ সেটা দেখে, এবং দেখার পরে তাদের সিরিয়ালও ডাকছে, সিরিয়ালও তারা অ্যাক্টিং করছে, সেটাই বলছি। এইটা খুব মানে আমি জানি না যে এই প্রশ্নের উত্তর দেওয়ার আমি কতটা যোগ্য, বা এই প্রশ্নের উত্তর দিতে আমি কতটা। এক্ষেত্রে কোনো তোমার অভিনয় জীবনে মানে তোমাদের কোনো ইম্প্যাক্ট কিছু পড়ে? মানে ইউটিউবার ধরো অ্যাক্টিং করছে, ইউটিউবার বলে শুধু নয়, এটা সারা জীবন যে কোনো ইন্ডাস্ট্রি, যে কোনো জায়গার নিয়ম যে নতুন আসবেই মানুষ। এবার নতুন মানুষরা নিজেদের, ধরো আমি যখন সুযোগ পেয়েছিলাম, আমিও কোনো কেউ কেটা ছিলাম না, বা আমার বিশাল কোনো ডিগ্রি ছিল না, আমি প্রচণ্ড একটা বড় কোনো ইনস্টিটিউশন থেকে শিখে এসে অভিনয় করিনি। আমি কিন্তু এই পুরো প্রসেসের মধ্যে অভিনয় করতে শিখেছি এবং করছি, প্রত্যেক দিন শিখছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে যারা সেই সুযোগটা পাচ্ছে, সুযোগ পাওয়ার পরে তারা সেটাকে কিভাবে কাজে লাগাচ্ছে, কারণ এই যে থ্রু ইউটিউব, থ্রু ফেসবুক আমরা কিন্তু নানান রকমের ভালো জিনিসও দেখতে পাই। সেই ভালো জিনিসটাকে কে কতটা আত্মস্থ করতে পারছে, আমার কাছে সেই মানুষগুলো প্রায়োরিটি পায়। এবার কেউ ধরো একটা জায়গাতে এসে ভগবানের দয়ায় পেলো, নিজের ভাগ্যের জোরে একটা সুযোগ পেলো, তারপরে ভেবে ফেললো যে আমি বিশাল কিছু করে ফেলেছি লাইফে, সেই মানুষগুলোকে আমি কখনোই আর কি মনে করি না যে তারা জীবনে কিছু অ্যাচিভ করেছে। কারণ হাম্বল হওয়া এবং প্রত্যেক দিন একটা লার্নিং প্রসেসের মধ্যে থাকা যে মানুষের অভ্যেস, সেই মানুষদেরকে আমি সবসময় সম্মান করি এবং সেই মানুষদেরকে আমি ভবিষ্যতেও সম্মান করব। সুযোগটা তো খুব খুব মানে ডিফিকাল্ট, সুযোগ সবাই পায় না, এবং সুযোগ পেলে সেটার কে সদ্ব্যবহার করছে সেই মানুষদের প্রতি আমার সবসময় সম্মান আছে। ইনস্টাগ্রামে যে ফলোয়ার্স থাকলেই আর কি মানে চান্স পাওয়া যায় সিরিয়ালে, এইরকম কনসেপ্ট কিন্তু আমি শুনেছি। আচ্ছা, তো এই বিষয়টা কিভাবে দেখবে তুমি অ্যাজ আ অ্যাক্টর হিসেবে? দেখো সেটা তো ট্রেন্ড, বিভিন্ন ট্রেন্ড বিভিন্ন সময় সব জায়গায় তো দেখেছি একজন ভালো অ্যাক্টর প্লাস ইউটিউব বা ইনস্টাগ্রামে ফলোয়ার্স রয়েছে, তা সেও গেছে, ও গেছে অডিশন দিতে, তারপরে যেহেতু ইনস্টাগ্রামে তার ফলোয়ার্স বেশি সে হয়েছে সিলেক্টেড, আর যার ফলোয়ার্স কম সে নন সিলেক্টেড হয়ে গেছে, মানে সে সুযোগটা পায়নি। আসলে কি জানো তো, আমার একটা জিনিস মনে হয় যে সময়ের সাথে সাথে না বিভিন্ন ট্রেন্ড আসে, তো মানে বিভিন্ন ট্রেন্ড, সেটা এইটা এখন একটা ট্রেন্ডি বিষয়, এবং কোথাও না কোথাও গিয়ে যারা সিলেক্ট করছে তারাও দেখছে যে আমি যদি এই মানুষটাকে নিই, কোথাও গিয়ে তার রিচ আছে বলে, তার সেলফ প্রমোশন আছে বলে আমার প্রজেক্টটা ভালো হবে বা আমার প্রজেক্টের ভালো হবে, সেই কারণে হয়তো মানুষ সেই সুযোগগুলো পেয়ে যাচ্ছে। এটা তো ডেফিনেটলি যারা ভালো অভিনেতা অভিনেত্রী আছে, এবং আমি আরেকটা জিনিস আমি এরকম অনেকজনকে বলতে শুনেছি, অনেকজন এরকম বলে উফ কাজটা আমার করতে ভালো লাগছে না, দূর কেন যে আমাকে নিল। আমার না খুব রাগ হয় তাদের ওপর, যে আমার পেছনে আরো 2000 জনের লাইন আছে, আমার কাজটাকে, আমার রোলটাকে রেসপেক্ট করা উচিত। আমি আবার ফিরে যাব আমার ওই কথাটায়, যেখানে তুমি আমাকে যখন বললে যে লিড রোল বা নেগেটিভ অ্যান্টাগনিস্ট হ্যানা ত্যানা, এইটাতে আমি না নিজেকে গ্রেটফুল মনে করি যে আমি রোজ টেলিভিশনের পর্দায় মানুষের সামনে আসতে পারছি, লোকে আমাকে দেখছে। অভিনেত্রী হিসেবে আমি নিজের যে ইমপ্রুভমেন্টটা সেটা রোজ এই প্রসেসটার মধ্যে করতে পারছি, আমি এই প্রসেসে আছি, এটার জন্য আমি নিজেকে খুব গ্রেটফুল মনে করি। কারণ এরকম আরো 2000 জন বসে আছে যাদের কাছে এই সুযোগগুলো নেই, যারা রোজ বাড়িতে ভগবানের কাছে হয়তো প্রার্থনা করে যে ঠাকুর আমাকে একটা সুযোগ দিয়ে দাও, আমি দারুণ করবো। সেইখানেই যে লোকগুলো এই ধরনের কথা বলে যে বাবা আর ভালো লাগছে না, উফ এতক্ষণ শুটিং করা যায়, এই করা যায়, যেমন ট্যান্ট্রাম সো কল্ড ট্যান্ট্রাম লোক দেখায়, আমার তখন তাদের উপর খুব রাগ হয় যে ভাই রেসপেক্ট ইউর জব, আদারওয়াইজ মানে
এবং সেটা তাদেরই হয় বা সেটা তারাই করে, মানে আমি কোট আনকোট বলতে চাই, যারা হয়তো খুব অল্প খেটে জাস্ট ভাগ্যের জোরে কাজটা পেয়ে গেছে। সো দ্যাটস দ্য থিং। অ্যাক্টিং ছাড়া তোমার সব থেকে কি করতে ভালো লাগে? আমার সব থেকে ভালো লাগে খেতে, ঘুমোতে আর সিনেমা দেখতে। আর হ্যাঁ, যখন আমি ধরো ট্রাভেল করি, মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছি, গান শুনতে। এই যে তুমি ট্রাভেল করো, সেখানে দেখি একাই ছবি তোলো, তো এটা কি সত্যি? হ্যাঁ, মানে একা ছবি তোলাটার এটা একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ধরো তুমি কোথাও ঘুরতে গেলে, এখন না প্রত্যেকে এই যে ইনস্টাগ্রাম ফেসবুকের দৌলতে প্রত্যেকে ফটোগ্রাফার, তাই তুমি যদি কাউকে একটা মিষ্টি করে বলো যে একটু ছবিটা তুলে দেবেন প্লিজ, আর যদি তুমি লাকিলি সে তোমাকে চিনতে পেরে গেল, আরো ছবি তুলে দেয়। মনের মানুষ পেয়েছো? না। কবে সেটেল করবে? ডেট সাল এখনো জানি না, তবে ইচ্ছে আছে, আমার খুব ইচ্ছে একটা গুছিয়ে সংসার করার। কারণ আমার মাকে আমি ছোটবেলার থেকেই দেখেছি প্রচণ্ড গুছোনো, এবং বাড়িঘর সবসময়, আমার বাড়িতে তুমি যদি কখনো আসো দেখবে যে প্রত্যেকটা জিনিস জায়গার জিনিস জায়গায় রাখা, এবং আমার মা ভীষণ রকমভাবে মানে রেসপন্সিবল একজন মানুষ, তো সেই প্রত্যেকটা জিনিস আমার মধ্যে আছে। আমি ছোটবেলার থেকে বাড়ির এরকম, মানে ধরো আমার বন্ধু বান্ধবরা যখন জাস্ট যে কোনো জিনিস কিনে রেস্টুরেন্টে গিয়ে বকবে সবাই, আই এম সরি, আগেই বলে দিলাম, যদি আমি বদনামই করলাম একটু এটা। তুমি তো কারোর নাম নিচ্ছ না, বাট স্টিল মানে যাদের কথা বলছি তারা এটা দেখলে বুঝতেই পারবে কাদের কথা বলছি, না সেই হিসেবে বলছি যে ধরো ঘুরে বেরিয়েছে, টাকা নষ্ট করেছে হ্যান ত্যান। আমি সেই সময় টাকা জমিয়েছি নিজের বাড়ি কিনবো বলে। কেন? তার পেছনে একটাই লজিক ছিল যে এই যে চারিদিকে এত ডিভোর্স, এত কিছু, আমি মাকে একটা জিনিস বলতাম, আমি ভীষণ আত্মসম্মানী একজন মানুষ, ঠিক আছে? আমার ওয়েন্ড্রিলা যাদের নাম তারাই অ্যাকচুয়ালি আত্মসম্মানী হয়। এইটা আমার মধ্যে বরাবর। আমার কাছে আমার কারোর থেকে গিফটস নিতে, বা ধরো এই যে ছোটবেলায় হতো না যে 100 টাকা রাখ, যাওয়ার সময় রিলেটিভ আসলে দিয়ে যেত হাতে, আমি কোনোদিন নিতাম না। কারণ আমার কোথাও গিয়ে মনে হতো যে আমার যদি প্রয়োজন হয় আমার বাবা আমাকে দেবে, যতদিন না আমি কাজ করছি, আর তারপরে সব খরচা আমি নিজে করব। তো এই জিনিসটা আমার মধ্যে বরাবর ছিল, এবং আমার জীবনের সব থেকে এক্সপেন্সিভ জিনিসগুলো আমি নিজে কিনেছি, এবং সেটার জন্য আমি প্রচণ্ড প্রাউড ফিল করি। তো সেইটা আমার মধ্যে আমার মায়ের থেকে এসেছে, যে আমার মাও একদম একই রকম। আমার মা ধরো আমাদের ছোটোবেলায়, আমার বাবা যেহেতু কাজের সূত্রে বাইরে থাকতো, মানে ধরো 2010 থেকে আমার বাবা বাইরে থাকতো, এবার আমরা তখন কতটা ছোট, আমার মা আমাকে ভাই হস্টেলে পড়াশুনো করছে, হস্টেলে যাওয়া, প্রপারভাবে অ্যাটেন্ড করা ওকে, আমার টিউশন থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং আমার মা নিজে হাতে সামলেছে। তো আমার মায়ের এই যে জার্নিটা কোথাও না কোথাও গিয়ে আমাকে প্রচণ্ড ইন্সপায়ার করে, এবং ডেফিনেটলি আই এম প্রাউড অফ মাই মাদার। আর আমার এই জিনিসটা সবসময় মনে হতো যে আমিও এইরকমই হব। তো এই যে যেই সময়টা আমি ধরো ইনকাম করতে শুরু করি, আমি সবার আগে নিজের জন্য অল্প অল্প করে টাকা পয়সা জমানো, যে নিজের আর কি ওই ডিভোর্সের কথাটা যেটা বলছিলাম, চারিদিকে দেখছি লোকজন এত কিছু হচ্ছে, মানে যখন থেকে বুঝতে শুরু করেছি, তাই আমি মাকে বলতাম যে মা দেখো, যদি আমার সাথে কোনোদিন এরকম একটা মানে অ্যাক্সিডেন্টাল ঘটনা হয়, তাহলে কিন্তু আমি আর কারোর কাছে গিয়ে ফেরত এসে বলবো না যে মা আমার সাথে এটা হয়ে গেল, আমি নিজের বাড়িতে সসম্মানে থাকবো। তো সেই জিনিসটা আমি করতে পেরেছি। তো সেইগুলো আমার খুব ভালো লাগে, সেইগুলো আর কি আমাকে খুব ইন্সপায়ার করে। সাকসেসফুল অ্যাক্ট্রেস তুমি নিজে। ওরে বাবা রে, তো এইটা খুব বড় শব্দ। আই উইশ, আমি যেন মানে আই হোপ আর কি যে আমি খুব ভালো কাজ করতে পারি, তোমাদের সবাইকে যেন প্রাউড ফিল করাতে পারি, এটা আমি সব সময় চাই। সাকসেসফুল অ্যাক্ট্রেস হয়ে নতুন প্রজন্মকে তুমি কি বলবে? দেখো, আমি বলবো নতুন প্রজন্মকে, যারা এখন কাজ করতে শুরু করেছে বা স্ট্রাগলিং যারা করছে, স্ট্রাগল করছে ধরো, তাদেরকে একটাই কথা বলবো যে পেশেন্স রাখতে হবে। কারণ অভিনয় একটা অন্যতম দিক হচ্ছে তুমি কতটা পেশেন্ট, তুমি কতটা নিজের ওপর ধৈর্য রাখছো। কারণ সবার আগে কি হয়, ধরো একটা সুযোগ পেলাম, তারপরে হয়তো 1 বছর আমার কাছে কাজ নেই, আমরা না ধৈর্য হারিয়ে আমরা বিভিন্ন দিকে নিজেদেরকে ইনভলভ করে ফেলি। তো সেইটা
তোমাকে লেগে থাকতে হবে, মাটি আঁকড়ে ধরে থাকতে হবে, কারণ মাটি আঁকড়ে ধরে থাকলেই কিন্তু তুমি কাজ করতে পারবে। এবং যেরকমটা আমি বললাম যে একটা প্রপার লাইফস্টাইল মেনটেন করা, নিজের স্কিলস ডেভেলপ করা, নতুন কিছু শেখা। ধরো আমি এর মধ্যে মানে ধরো লাস্ট 1-1.5 বছর আগেই আমি বলছি আমি কিক বক্সিং শিখেছি নতুন, তারপর আমি গাড়ি চালাতে পারতাম না, আমি গাড়ি চালানো শিখেছি, সাঁতার কাটতে পারতাম না, আমি সাঁতার কাটতে শিখেছি। সব কিছুই কিন্তু আমার মানে এই ফাঁকা সময়গুলোতে আমার মানে ভালো লাগে। এইটা আমার মানে পরবর্তীতে ইচ্ছে আছে কোনো একটা ইনস্ট্রুমেন্ট কিছু শেখার, আমার ভালো লাগে। মানে আমার শেখার সব সময় আমি নতুন কিছু আরো শিখতে চাই, নতুন কিছু করতে চাই। আমি ছোটবেলার থেকে আবৃত্তি করতাম, তো সেইটা যখন ফাঁকা সময় পাই বাড়িতে নিজের মতো করে ধরো কবিতার বই পড়ছি, নিজের মতো করে আবৃত্তি করলাম, নিজের মতো করে কোনো কিছু করলাম। তারপরে ধরো কোনো একটা গল্প, কোনো কিছু একটা দেখছি, নিজের মতো করে কিছু একটা ডেভেলপ করলাম। সেগুলো হয়তো কোথাও কেউ জানলো না, কাউকে আমি দিলাম না, কিন্তু আমি নিজের মতো করে সেগুলো করতে পছন্দ করি। আকাশ কুসুম ভাবতে ভালো লাগে। তো এই জিনিসগুলো আমার মধ্যে রয়েছে। ওটিটি আসার পরে লোকে সিনেমা দেখা যাওয়াটা বন্ধ করে দিয়েছে, এটা তো জানোই। তো এটাতে কোনো প্রবলেম হয়? ডেফিনেটলি। এটা এই মুহূর্তে সব থেকে বড় কেউ আর তোমার সিনেমা দেখার জন্য কেউ হলে যেতে চায় না। সবাই এই কনসেপ্টটা হয় যে ওটিটি এসে গেছে, ওই তো চলে প্ল্যাটফর্মে চলে আসবে, আর যাবো না। কোথাও না কোথাও গিয়ে হয়তো আমরাও এই জিনিসটা ভাবি, কিন্তু অনেক সময় আমরা নিজেরা কিন্তু করি। একদম তাই। আমি সেই কারণেই বলছি যে এখন না এত রকমের কন্টেন্ট, এবং স্পেশালি ধরো এই মানে নেটফ্লিক্স, অ্যামাজন, সনি লিভ, হটস্টার, এই যে বড় বড় প্ল্যাটফর্মগুলোতে এত ভালো ভালো কন্টেন্ট না, এত ভালো ভালো। ইভেন আমি এর মধ্যে অ্যাপেল টিভিতে, আমি জানি না এতগুলো নাম আমি পরপর বলছি মানে সেগুলো কোনো সমস্যা হবে কিনা, কিন্তু আমি রিসেন্টলি অ্যাপেল টিভিতে কিছু কন্টেন্ট দেখছি, কি এক্সিলেন্ট কন্টেন্ট, মানে তুমি জাস্ট গ্লুড হয়ে থাকবে। কোথাও গিয়ে সেই ধরনের কন্টেন্ট দেখার পরে না মানুষের একটা জিনিস তৈরি হচ্ছে যে ওটা তো ট্রেলার দেখে বুঝে। তো আমাদের এটাই এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যে এত ভালো কন্টেন্টের সাথে, আগে শুধু বাংলা ছবির কম্পিটিশন, বাংলা ছবি বা ধরো রিজনাল কিছু ছবির মধ্যেই সীমাবদ্ধ ছিল, এখন কিন্তু ইন্টারন্যাশনাল হয়ে গেছে পুরো বিষয়টা। তুমি যদি ভালো করে ভেবে দেখো যে এখন আজকে আমি ধরো একটা বাংলায় কন্টেন্ট দেখছি, আমি যখন দেখছি আমার কিন্তু মাথার মধ্যে হয়তো আমি ওই অ্যাপেল টিভিতে যে কন্টেন্টটা দেখেছিলাম ওটার সাথে কম্প্যারিজন আসে। তো আমাদেরকে কতটা প্রিপেয়ার হতে হবে এবং কতটা ভালোভাবে পুরো কাজটা করতে হবে সেইটা বুঝতে পারছো? তো সেইটাই হচ্ছে ব্যাপার। আমরা এত ভালো, ধরো একটা দারুণ খাবার তুমি খেয়ে ফেলেছো, তারপর তোমার কাছে জাস্ট এরকম র্যান্ডম একটা কোনো কিছু কেউ দিল, তোমার তো অটোমেটিক্যালি মনে হবে ঠিক আছে, ফাইন, আমি ওটা চাই। থিয়েটার এখন কেউ দেখতে যেতে চায় না, কিন্তু অ্যাকচুয়ালি থিয়েটার যারা অ্যাক্টর তারাই কিন্তু বলে যে সঠিক তাদের অভিনয়টা তারা জানে। দেখো সেটা ডিপেন্ড করছে, অভিনয় কে জানে কে জানে না সেটা বিচার করার তুমি আমি কেউ নই, কারণ আমরা পারফর্ম করি, আমাদের পারফরমেন্স দেখে অডিয়েন্স, তারা বিচার করবে। আমি যদি নিজেই বলি যে আমি দারুণ অভিনেত্রী, বা তুমি যদি নিজেই বলো যে তুমি যে কাজটা করছো তুমি সেটাতে দারুণ, তাহলে সেটা আমার মনে হয় মূর্খের স্বর্গে বাস করা। তার থেকে যারা দেখছে আমাদেরকে, তাদের থেকে আমরা কিরকম ফিডব্যাক পাচ্ছি সেটা ডিপেন্ড করছে। ডেফিনেটলি মানে ভালো কন্টেন্ট, ভালো সাবজেক্ট নিয়ে যদি ধরো কাজ করা হয়, সেটা যে কোনো মিডিয়ামে, এবং এখন যা প্রমোশনের যুগ, মানে প্রমোশন করা ইজ ভেরি ইজি। একদম। সো আমি যদি ভালো কাজ করি না, মানুষ দেখতে আসতে বাধ্য। কিন্তু কোথাও গিয়ে মনে হয় থিয়েটারে যারা যে ছিল আগে সেটা অনেক বন্ধ হয়ে যাচ্ছে, অনেক থিয়েটার বন্ধ হয়ে যাচ্ছে। ওটিটি বলো বা সিনেমা বা সিরিয়াল দেখার জন্য ওই যে বিজনেসটা ছিল থিয়েটারে, ওটা বন্ধ হয়ে যাচ্ছে। ওটা কোনোভাবে কি ইম্প্যাক্ট পড়ছে অভিনয়ের জীবনে? দেখো সেটা তো তাদের বক্তব্য হচ্ছে যে যারা থিয়েটার অ্যাক্টর তারা অভিনয়টা জানে, সিরিয়ালে যারা কাজ করে তারা অভিনয়টা জানে না। এটা তো খুব বাজে কথা, কারণ আমি বহু এরকম থিয়েটার আর্টিস্টের সাথে নিজে পাঠ করেছি টেলিভিশনে, এবং অনেক মানে যাদের হয়তো হাতে খড়ি আর কি থিয়েটারে, তারা কিন্তু টেলিভিশন, সিনেমা, ওটিটিতে কাজ করছে এবং তারা করবেও। তো এইগুলো যারা বলে, তারা, আমি জানি না তারা কি, আমি চিনি না তাদেরকে, আমি তাদেরকে একটাই কথা বলবো যে
কোনো মিডিয়ামই ছোট বড় অভিনয় জানে না নয়, মূল ফান্ডা মূল হিরোটা হচ্ছে গল্প। যদি ভালো গল্প হয়, মানুষ যদি দেখে যে দারুণ একটা গল্প, সেটা যে কোনো মিডিয়াম হোক, এই প্রমোশনের এত প্রমোশনাল ঝড়ের বাজারে সেটা মানুষ দেখতে যাবে। দেখতে যাই না আমরা সাউথ ইন্ডিয়ান ছবি, মালায়ালাম ছবি? একদম। কি করে জানতাম? আমরা জানি, আমরা ভাষাটা বুঝি, ঠিক দেখছি না, হাঁ করে বসে দেখছি। আমরাও ভালো জিনিস বানাই, দর্শক দেখবে। বোম্বেতে যাওয়ার কোনো ইচ্ছা আছে? ডেফিনেটলি, খুব ইচ্ছা আছে। কাজ সুযোগ আমি সব সময় ম্যানিফেস্ট করি যে আমি ওখানের ইন্ডাস্ট্রিতে একবার আর কি হলেও কাজ দেখবো, মানে আমার এক্সপিরিয়েন্স করার ইচ্ছা আছে। আমি খুব কিউরিয়াস একটা মানুষ। আমার ধরো এই যে তোমার এখানে এসে আমি একটু তোমার ব্যালকনিটা দেখতে যেতে চাইলাম, যেরকম এরকম আমার খুব ভালো লাগে নতুন জিনিস জানতে, নতুন মানুষের সাথে পরিচয় হতে, মানে করতে, বা ধরো নতুন কোনো একটা মিডিয়াম, নতুন কোনো একটা কিছু। আমার সবসময় মনে হয় যে আমি একটা জায়গায় না থেমে থাকতে চাই না, আমি যে এক্সপিরিয়েন্স হোক, আমার অনেক এক্সপোজার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওইটা সব সময় চাই। তো একদম আমি সব সময় চাই যে আমার কাছে এরকম সুযোগ আসুক যেখানে আমি বম্বেতে কাজ করতে পারি, বা অন্য কোনো ইন্ডাস্ট্রিতে, যে ইন্ডাস্ট্রিতে আমাদের মানে এক্সপিরিয়েন্স সেরকমভাবে হয়তো কারোর নেই, কিন্তু সেইখানেও কাজ করতে পারি। তার জন্য যদি নতুন ভাষা শিখতে হয়, নতুন কিছু করতে, আমি সেটাও করতে রাজি আছি। তো আজকে টাইম তো শেষ, সো আমার অডিয়েন্সকে যদি কিছু বলো, টকবক উইথ ভেন্দ্রিলা আজকে এসে কেমন লাগলো? আমার ভীষণ ভালো লাগলো। আমি সবাইকে একটাই জিনিস বলবো, সবাই ওর সাথে থাকো। এত সুন্দর সাবলীলভাবে একটা ইন্টারভিউ, এবং আমার মনে হয় এই যে পুরো পডকাস্টের মধ্যে তুমি প্রত্যেকটা জিনিস কভার করেছো, যেটা হয়তো মানুষ দেখতে চায় এবং মানুষ শুনতে চায়। আমরা সবাই শুনতে চাই, আমিও দর্শক হিসেবে আমিও এই প্রশ্নগুলো শুনতে চাই। তো এরকম ইন্টারেস্টিং, এক্সাইটিং গসিপ, ইন্ডাস্ট্রি খবর সবকিছু জানার জন্য অবশ্যই দেখতে হবে ভেন্দ্রিলার এই শো, টকবক উইথ ভেন্দ্রিলা। একদম, সকলে দেখো, সকলে এনজয় করো। আর এই গরমে সবাই সুস্থ থাকো, প্রচুর জল খাও, হাইড্রেটেড থাকো। থ্যাংক ইউ।